চ্যাপ্টার 6টা হলো আপনার ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড সিমেট্রিক কি অ্যালগোরিদম। তার মানে এখানে শুধু সিমেট্রিক যেটা আছে এইটা নিয়ে ডিসকাস করছে, এখানে অ্যাসিমেট্রিক যেটা বা পাবলিক কি যেটা বলতেছে এইটা নিয়ে আসলে ডিসকাশন এই চ্যাপ্টারের মধ্যে হয় নাই। পাবলিক কি যখন আসবে তখন দেখবেন যে পিকিআই যেটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এটা নিয়েও ডিসকাশন করবো। তো এইটা আমরা যেমন দেখেন এই চ্যাপ্টার 5 যখন শেষ করলাম সেটা কিন্তু ছিল আপনার ডোমেইন 2, তাই না? আবার জি। এইটা কিন্তু ডোমেইন 3 নিয়ে ডিসকাস করছে, অনলি ডোমেইন 3। সো হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফিটা পুরোটাই হচ্ছে ডোমেন 3 আমাদের। হ্যাঁ ডোমেইন 3 যেমন এখানে বলছে সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এতটুকু নিয়েই মূলত আমাদের মানে প্রথমে আমরা দেখবো। তাহলে এখন এই যে ক্রিপ্টোগ্রাফি যেটা, এইখানে আসলে আমরা যেগুলো দেখবো যে ক্রিপ্টোগ্রাফিকের ফান্ডামেন্টালস গুলো ডিসকাস করছে। তারপরও কিছু অংশ আছে সিমেট্রিক অ্যাসিমেট্রিক এনক্রিপশন নিয়েও কিছু ডিসকাশন এখানে আছে। আসলে আমার বা আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আপনি কোন ধরনের ক্রিপ্টোগ্রাফিক সলিউশনটা প্রোভাইড করবেন সেই বিষয়গুলো। তারপরে এই যে আমরা অ্যাসিমেট্রিকে যখন বা সিমেট্রিকে যখন ডিসকাস করব, এটার জন্য তো আসলে আমার একটা কি থাকে, পাবলিক কি হ্যাঁ। বা প্রাইভেট কি। তো এই কি গুলোর মানে লাইফ সাইকেলটা কিভাবে ম্যানেজ করা যায়, অরিজিনেট থেকে শুরু করে এইটা একদম এন্ড পর্যন্ত কিভাবে কাজ করা যায় সেটা সম্পর্কে এই চ্যাপ্টারটার মধ্যে ডিসকাস করছে। আর কিছু বেসিক থিংস যেমন হ্যাশিং, ইন্টিগ্রিটি, নন রেপুডিয়েশন, হ্যাঁ, এগুলো নিয়ে হুম। মূলত ডিসকাশন করছে। তো প্রথমে যেটা আসে মানে থিঙ্কিং যেটা, যেমন এইখানে বলতেছে যে এনক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফি, এনক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফি আসলে আমাদের এই ক্রিপ্টোগ্রাফিটা কেন প্রয়োজন, ক্রিপ্টোগ্রাফির রিকোয়ারমেন্ট মেন প্রয়োজন যেটা আছে। যেমন দেখেন আপনি ডেটাবেজ নিয়ে কাজ করেন বা আপনার অর্গানাইজেশনে একটা ডেটাবেজ আছে, কোনো কারণে যদি এই ডেটাবেসটা হ্যাক হয়ে যায়, ডেটাগুলো যদি লিক হয়ে যায়, তাহলে আসলে আমি কিভাবে এনশিওর করব যে আমার কোনো ইনফরমেশন আনঅথরাইজ কেউ এটা দেখতে পারবে না বা করতে পারবে না। এইটার এটার ওয়ে কি, এইটার ওয়ে মূলত ক্রিপ্টোগ্রাফি। তাহলে ক্রিপ্টোগ্রাফি আসলে আমাকে কি কি প্রোটেক্ট করতেছে আমরা যদি বলি, প্রথমত যেটা সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। সবার আগে যেটা এনশিওর করে এটা হচ্ছে আমার কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি বলতে আনঅথরাইজ আনঅথরাইজ কোনো পিপল আমার কোনো ডেটা এখানে সে দেখতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমার এখানে ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটিটার জন্য মূলত এই যে হ্যাশিং, যেটা হ্যাশিং এর মাধ্যমে আমরা ইন্টিগ্রিটিটা আমরা এনশিওর করতে পারতেছি। আবার এরপরে আমার এনশিওর করে যে অথেন্টিকেশন, এই যে আমি আমার প্রাইভেট কি দিয়ে আমি একটা মেসেজ লিখে আপনাকে পাঠাচ্ছি, তাহলে এই মেসেজটা যে আমি পাঠিয়েছি এটা এনশিওর হচ্ছে কিভাবে, কারণ আমার প্রাইভেট কি এটা তো আমি ছাড়া আর কেউ জানে না, তাই না? এই অথেন্টিসিটি যেটা, এটা মূলত আপনার এনশিওর করা যায় এই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে। এবং লাস্টে যেটা সেটা আমরা বলছি নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশনটা মূলত আমি যে একটা মেসেজ পাঠিয়েছি পরবর্তীতে যেন আমি অস্বীকার না করতে পারি যে না আমি এটা পাঠাই নাই। আমি যদি অস্বীকার করি তখন তো আপনি বলবেন যে না কেন, আপনি তো আপনার প্রাইভেট কি আপনি ছাড়া আর কেউ জানে না, তো আপনার প্রাইভেট কি দিয়েই তো আপনি আমাকে মেসেজটা দিচ্ছেন। সো আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে না এই মেসেজটা আমি আপনাকে দেইনি। এই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে মূলত এই চারটা জিনিস, হ্যাঁ, খুব ব্রড আকারে এটাই করা যায়: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি আর নন রেপুডিয়েশন। ক্রিপ্টোগ্রাফি আসলে কখনো এটা আসলে অ্যাভেলেবিলিটি যেটা এটা এনশিওর করে। এইটা মূলত আমাদের এই স্টাডির মেন রিজন। আমরা যেরকম চ্যাপ্টার 1-এ আমরা ডিসকাস করছিলাম
যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, হ্যাঁ এগুলো আমরা করছিলাম। এগুলোর অপোজিট যেটা সেটা আমরা বলছিলাম ডিএডি, ডিসক্লোজার অল্টারেশন, হ্যাঁ ডিস্ট্রাকশন। বাট আমাদেরকে মেইনলি এখানে দেখতে হবে যে এখানে আমাদের আসলে এক্সামে কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন আসতে পারে, এক্সামের কোশ্চেনটা কি ধরনের আসতে পারে সেটা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এক কথাই বলি যে কনফিডেন্সিয়ালিটি, এটা কিভাবে এনশিওর করা যাচ্ছে ক্রিপ্টোগ্রাফিক মেকানিজমের মাধ্যমে, বলতে পারবেন কনফিডেন্সিয়ালিটি? এটা আপনার ডাটাটা আপনার হচ্ছে দুইটা মাধ্যমে হচ্ছে, যে ডাটাটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে, আর দুই হচ্ছে প্রাইভেট কি দিয়ে আপনার হচ্ছে ইয়ে ডাটাটা জাস্ট রিড করা যাচ্ছে। তো আমরা হ্যাঁ এনশিওর এইটাই করতেছি যে একটাই, এইটাকেই আমরা বলতেছি যে এটা হুম, এনক্রিপশন, হ্যাঁ এটাই হচ্ছে এনক্রিপশন। হ্যাঁ এনক্রিপশনের মাধ্যমে আমি এটা করবো। ইন্টিগ্রিটি আমরা কি মাধ্যমে চেক করতে পারি? হ্যাশিং ওই এর যে মাধ্যমে। হ্যাঁ হ্যাশিং এর মাধ্যমে। হ্যাশিং এর মাধ্যমে। ইয়েস। আর অথেন্টিকেশন, এটা এটা আমরা কিভাবে এনশিওর করতেছি? পাবলিক কি প্রাইভেট কি দিয়ে। যেটাকে আমরা সহজে বলতে পারি ডিজিটাল সিগনেচার, তাই না? আচ্ছা, হ্যাঁ ডিজিটাল। 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 আচ্ছা, আচ্ছা, ডিজিটাল ডিজিটাল সিগনেচার। সিগনেচার। এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। আর লাস্টে থাকলো নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশনটাও আমরা কিন্তু সেম মেকানিজম, হ্যাঁ এটাও কিন্তু আমরা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে আমরা এটা এনশিওর করতে পারি। এই কাজগুলো কিভাবে করা যায়, এইটা মূলত এই সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা, এইটা দিয়ে আমরা এটাকে বোঝাই। তো এইখানে দেখবেন যেমন প্লেন টেক্সট, সাইফার টেক্সট, হ্যাঁ এই কথাগুলো এখানে তারা বিভিন্ন ভাবে এইগুলো চলে আসবে। প্লেন টেক্সট, তারপর হচ্ছে সাইফার টেক্সট। যেমন প্লেন টেক্সটে কি হয়, যেমন আমি আপনাকে একটা মেসেজ দিলাম, যে হ্যালো হাউ আর ইউ, তাহলে এটা কি, এটা একটা প্লেন টেক্সট। জি, প্লেন টেক্সট। প্লেন টেক্সট কারণ এটা আপনি নর্মালি আপনি দেখে এটাকে বুঝতে পারতেছেন। হুম, আবার এইটাকে যখন আমি, হ্যাঁ এইটাকে যখন আমি একটা কি এর মাধ্যমে, একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা আনরিডেবল ফরম্যাটে নিয়ে আসতেছি, তখন সেটাকে আমরা বলছি সাইফার টেক্সট। তাহলে সাইফার টেক্সটের বিষয়টা হলো এখানে একটা আনরিডেবল ফরম্যাট হয়। তাহলে জি, এখন এই এই যে কি দিয়ে আমরা এখানে এনক্রিপশন করতেছি বা ডিক্রিপশন করতেছি, এই কি এর লেন্থ যত বড় হয়, এই কি এর লেন্থ যত বড় হয় এটা কিন্তু সিকিউরিটি তত তত বেশি সিকিউর হয়। হ্যাঁ সিকিউরিটি তত হাই। হ্যাঁ সিকিউরিটি তত হাই। তাহলে আমরা এনক্রিপশন বলতে আমরা বুঝতেছি একটা প্লেন টেক্সটকে একটা সাইফার টেক্সটে কনভার্ট করা। আর ডিক্রিপশন কোনটা, একটা সাইফার টেক্সটকে একটা প্লেন প্লেন, টেক্সটে ব্যাক করা, হুম, রিভার্স করা আর কি। রিভার্স করা। আর এই যে আমরা বললাম ক্রিপ্টোগ্রাফিক কিছু অ্যালগোরিদম, হ্যাঁ আমরা এখানে ইমপ্লিমেন্ট করি। এই অ্যালগোরিদম গুলো কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেগুলো আছে, যেমন আপনি এইখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম আছে, এইএস, আরএসএ, ইসিসি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম। তাহলে আমরা কি কি দেখলাম, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম, আর বাকি থাকলো কি কি। তাহলে এই কিটা মূলত কি একটা সিক্রেট ভ্যালু, যেটা এই এনক্রিপশনটাকে এটা কন্ট্রোল করে, একটা তালা চাবির মতো। এবং এই কি ছাড়া কোনোভাবেই মেসেজটাকে আমরা ডিক্রিপ্ট করতে পারি না। তাহলে এইখানে আপনি এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, অনেকে মনে করে কি যে এই অ্যালগোরিদম যেগুলো, এই অ্যালগোরিদম গুলো মনে হয় সিক্রেট। না, অ্যালগোরিদম সিক্রেট না, সিক্রেট মূলত কিটা।
এখানে ওই যে আমরা পড়ছি না যে কারশফ প্রিন্সিপাল যেগুলো পড়ছে, কারশফ অ্যালগরিদম, ওইখানে দেখবেন একটা কথা এরকম থাকে যে আসলে সিকিউরিটিটা মূলত ডিপেন্ড করে এর কি এর উপরে, সিক্রেসি অফ দ্য কি, সিকিউরিটিটা এই কি এর উপরে নির্ভর করে, এটা আসলে অ্যালগরিদমের উপরে এটা নির্ভর করে না। তাহলে আমরা যদি এখন একটু ডিটেলস লেভেলে দেখি, হ্যাঁ, যেমন আমরা ক্রিপ্টোগ্রাফিকের জন্য আমাদের যে সিমেট্রিক যেগুলো আছে, হ্যাঁ, সিমেট্রিক অ্যাসিমেট্রিক যেটা আমরা বললাম, তাহলে এই ক্রিপ্টোগ্রাফিক সলিউশন গুলো যদি আমরা দেখি, যেমন সিমেট্রিক, তাহলে সিমেট্রিকে এনক্রিপশনে কি কি হয়? সিমেট্রিক এনক্রিপশনে একটাই যেটা দিয়ে আপনি এনক্রিপ্ট করতেছেন সেটা দিয়ে আমরা ডিক্রিপ্ট করি, সেম কি আমরা ইউজ করি। মানে কিছুটা হলো অ্যাপার্টমেন্টের যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের তো আলাদা আলাদা চাবি থাকে, এটা কিন্তু আসলে সবার কাছে থাকে না। কিন্তু একটা বিল্ডিং এর মেন এন্ট্রান্স যেটা, সেটার কিন্তু একটা চাবি, একটা মাস্টার কপি, এটাকে কিন্তু আরো অনেকগুলো কপি করে, মানে যতগুলো অ্যাপার্টমেন্টের পিপল থাকে, মালিক থাকে, তারা কিন্তু সবার কাছে সব অ্যাপার্টমেন্টে একটা করে চাবি থাকে। যে কিটা দিয়ে আপনি লক করতেছেন, সিমিলার কি দিয়ে আরেকজন এটাকে আনলক করতেছে, বাট কি একটাই, এইটাকে আমরা বলতেছি সিমেট্রিক। তাহলে এইটা তুলনামূলক কিন্তু একটু মানে কম স্ট্রং, আচ্ছা, এটা কম। সিমেট্রিক কিটা নরমালি যেটা কমার্শিয়াল বিল্ডিং এ হয়, যে আপনার একটা কি থাকে মাস্টার কি, যে কিটা দিয়ে সব দরজা খোলা যায়, হ্যাঁ, এবং এন্ট্রি ডোর গুলো সবার সব কাছে খোলা যায় থাকে, সব। সব খোলা যায় সবার কাছে। না না না, এটা সবার কাছে থাকে না কিন্তু। এই না, মাস্টার কিটা ভেরি সিকিউর, কারণ এই কিটা যদি লুজ হয় সমস্ত লক চেঞ্জ করতে হয় ফুল বিল্ডিং এর। তাহলে ওইটা কিন্তু আপনার সিমেট্রিক না, ওইটা তখন অ্যাসিমেট্রিক হবে। অ্যাসিমেট্রিক হবে, হ্যাঁ, কারণ এটা সুপার অ্যাসিমেট্রিক, সুপার সিকিউর একটা কি, হ্যাঁ, এটা এই কারণ কিটা অনেক। এই এবং কিটা সবার কাছে থাকবে না, সবার কাছে যেটা থাকবে সেটা বিল্ডিং হচ্ছে, ম্যানেজারের কাছে এটা এটা থাকে শুধুমাত্র বিল্ডিং ম্যানেজারের কাছে, অথবা অন ডিউটি ম্যানেজার যে থাকবে তার কাছে। আর যদি বিল্ডিং ম্যানেজারের কাছে থাকে তাহলে এটা সিমেট্রিক, এই অ্যাসিমেট্রিক। বাট যদি এইটা হুম। এরকম হয়, বিল্ডিং এর মানে কর্তব্যরত যারা ডিউটি পালন করতেছে, হ্যাঁ, রোস্টার হচ্ছে, তার মানে একই কি বারবার আলাদা আলাদা পিপলের কাছে দেওয়া হচ্ছে, তখন আবার এটা অ্যাসিমেট্রিক হবে না, তখন এটা হবে সিমেট্রিক। এখন কারণ এখন যে এখন যে কি গুলা ম্যানেজ করে নরমালি, আপনার যে কোনো কমার্শিয়াল সেন্সিটিভ ডেটা, মানে সেন্টার হোক আর যাই হোক, ওদের তো ট্রাকা থাকে, ওখানে আপনার অ্যাক্সেস থাকে, ওই অ্যাক্সেস ওয়াইজ আপনি নির্দিষ্ট কিছু কি আপনার অ্যালোকেটেড থাকে আপনার জন্য আপনার রোল অনুযায়ী, হ্যাঁ, শুধুমাত্র ওরাই ওই কি গুলা পিক করতে পারবে। তাছাড়া অন্য কি গুলা কিন্তু ওরা ওপেন আপ করতেও পারবে না, যদিও কিটা ওখানে আছে কিন্তু নিতে পারবে না। আচ্ছা, নিতে মানে পারেন শুধু। অ্যাক্সেস লেভেল মেনটেন করা হয়, মনে করেন যার যেরকম অ্যাক্সেস সে সেই জিনিসগুলাই পাবে, তার বাইরে কোনো কিছু পাবে না। না, ওই ওই কি গুলো আবার আলাদা, বুঝছেন? এগুলো হচ্ছে যেমন আপনার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমের মধ্যে আপনি অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, হুম। বাট আমরা আপনার যখন তাহলে এইগুলাকে কি বলবো আমরা? ডিজিটাল, এগুলো ডিজিটাল, এই যে আপনার না, যেমন ব্যাংকে sec- ব্যাংকে যেমন হচ্ছে যে কেউ দরজা খুলতে পারে, কেউ লকার খুলতে পারে, কেউ আবার লকার খুলতে পারে না, কেউ আবার দরজা খুলতে পারে কিন্তু লোকাল খুলতে পারে না। আচ্ছা, তো এই ধরনের আর কি আপনার রোল বেস হচ্ছে আপনার অ্যাক্সেস, যেটা আমরা ওই যে ডোমেইন কন্ট্রোল করি না, এটা হচ্ছে ডোমেইন এইটা কি কন্ট্রোলার। আপনার ওই ডিফেন্স ইন ডেপথ, অথবা এটাকে আমরা বলি যে আহ, এইটা দেখা যাচ্ছে যে এক একটা ছোট ছোট অংশ এক একজনকে পারমিশন দিয়ে হুম ওইটা হুম। হচ্ছে লকারে রেখে দেয়। হ্যাঁ, মানে আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে ওই যে কি বলে ওইটাকে, ওই যে কথাটা কি যেন বলে, আপনার হচ্ছে যে সিকিউরিটি এনশিওর করার জন্য আপনার অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল গুলো। হুম, যে সবাইকে সব
হয় না, সবাইকে সব অ্যাক্সেস দেওয়া হয় না। সেটাই, যার যতটুকু আছে, হ্যাঁ, সেটাকে আমরা ওই যে হুম এইটা বলে যে আপনার যেমন ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোলের যে এগুলো আছে না, লিস্ট হুম। প্রিভিলেজ, হ্যাঁ, নিড টু নো, হ্যাঁ, লিস্ট লিস্ট প্রিভিলেজ, নিড এগুলো টু নো, এই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে এখানে। implement করে। তাহলে আপনার আমরা কি ইয়ে দেখলাম যে আমরা সিমেট্রিকের ক্ষেত্রে সেম কি একাধিক পিপল ইউজ করে, যেটা মানে দিয়ে এটা মেইন এন্ট্রিতে আপনার যেটা ছাড়া কেউ ঢুকতে পারবে না, ওইখানে সবারই অ্যাক্সেস আছে। সবারই অ্যাক্সেস থাকে এখন। কিন্তু স্পেসিফিক অ্যাক্সেসের ক্ষেত্রে ওটা অ্যাসিমেট্রিক। হ্যাঁ, sure. তাহলে এইখানে আসলে ঘটনাটা মানে কিভাবে ঘটতেছে দেখেন, যেন এখানে প্রথম আমার কি মনে করেন, আমার প্রথম যেটা থাকে একটা প্লেন টেক্সট, হুম, একটা প্লেন plain টেক্সট। text। জি। এই প্লেন টেক্সটের পরে আমার এখানে কি আসতেছে, প্লেন টেক্সটের পরে আমার এইটাকে একটা কি দিয়ে, হ্যাঁ, এনক্রিপ্ট এনক্রিপ্ট উইথ এ কি, মনে করেন এই কিটা আমরা বললাম যে একটা কি হচ্ছে, এটা কি, এই কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করছে। হুম। করার পরে এই প্লেন টেক্সটটা তাহলে কি হয়ে গেল, এখন এটা হচ্ছে এনক্রিপ্টেড সাইফার সাইফার টেক্সট হয়ে গেছে। সাইফার টেক্সট। এই সাইফার টেক্সটটাকে এখন তো আর আমি আমার মতো করে পড়তে পারবো না, কারণ এটা তো আর প্লেন টেক্সট নাই। এখন এটা আমি হুম আবার কি করব, এইটা আমি ডিক্রিপ্ট করব, এটা ডিক্রিপ্ট করলাম। এই ডিক্রিপ্ট আমি কি করতেছি, ইউজিং এ কি, এই কিটা কি, এইটা সেম কি কে যেটা আমরা বললাম, সেম কি হুম দিয়ে আমরা এটাকে ডিক্রিপ্ট করলাম। ডিক্রিপ্ট করার পরে এটা কি হচ্ছে, এটা জাস্ট উপরে যে প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটে এখানে চলে আসছে, কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হয়ে যাচ্ছে। এইটাই মূলত আমরা কি করলাম, আমরা এই যে আমরা যেটা বলতেছি সিমেট্রিক এনক্রিপশন। এখন দেখেন, আমি আপনাকে একটা মেসেজ পাঠাইলাম, তো আমি যে কি দিয়ে এটা এনক্রিপ্ট করছি, আপনাকে বললাম ভাই আপনি এই কিটা দিয়ে এটা ডিক্রিপ্ট করবেন, আমি এটা দিয়ে এনক্রিপ্ট করছি। হুম আসলে সিকিউরিটির কিন্তু একটা মানে এখানে কিন্তু ইস্যু থাকে, হুম। সিকিউরিটির যে কিছু ইস্যু। আপনার ও জানে গেল যে আপনি কি দিয়ে নরমালি আপনি এনক্রিপশন করতেছেন। কিন্তু এইটা সিকিউরিটি ইস্যু থাকলেও এইটা কেন মানুষ ইউজ করে, তিনটা মেন রিজন। একটা হলো এই সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম, এই প্রসেসে গেলে খুব দ্রুত এটা এনক্রিপ্ট করা যায় এবং এটা ডিক্রিপ্ট করা যায়। মানে প্রথম সুবিধা হচ্ছে এটা ফাস্ট, এনক্রিপশনও দ্রুত করা যায়, ডিক্রিপশন করতেও দ্রুত করা যায়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটা ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট ইফিসিয়েন্ট বলতে কি, ইফিসিয়েন্ট মানে ম্যাক্সিমাম আউটপুটটা সে এখানে দিতে পারে, ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করা সহজ হয়। আর থার্ড নাম্বার ফ্যাসিলিটিস হলো, যখন আমরা লার্জ ভলিউম অফ ডেটা নিয়ে কাজ করি, ভলিউম ডেটা নিয়ে কাজ করি, তখন মূলত আমরা এই সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম, যেমন মনে করেন আপনি একটা ব্যাংকের ডেটাবেজ নিয়ে কাজ করতেছেন, একটা এডব্লিউএস এর হিউজ কাস্টমার ডেটাবেজ নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আমরা এইটাই করি। এবং বিশেষ করে যখন ডেটা অ্যাট রেস্ট, যখন ডেটাটা আমার সার্ভার বা স্টোরেজের মধ্যে থাকে, তখন আমরা এই সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদমটা আমরা ইউজ করি। বুঝতে পারছেন, আমরা সিমেট্রিকের এই এরিয়া যেগুলো, এরপরে দেখেন, এরপরে যদি আমরা বলি যে কি কি আসলে এই সিমেট্রিক অ্যালগরিদম গুলো আমরা ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের সিমেট্রিক, যেমন অলরেডি আমরা বললাম ডিইএস, তারপর দেখবেন যে ট্রিপল ডিএস অথবা এইএস। সব থেকে বেশি ইউজ করা হয় মূলত এই এইএস, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেটা বেস্ট সিমেট্রিক এনক্রিপশন এখন পর্যন্ত সব থেকে, যেটা সেটা হলো এই এইএস, যেটা এই এইএস, এই অ্যালগোরিদম গুলো নিয়েই মূলত এখানে মানে তারা ডিসকাস করছে যে
সিমেট্রিক এর কি কি আছে, সিমেট্রিক, তারপরে অ্যাসিমেট্রিক এর ইলেকট্রিক কার্ভ, এটা হলো খুব মানে স্ট্রং একটা ইয়ে। আর সব থেকে লেটেস্ট যেটা আছে কোয়ান্টাম, যে কোয়ান্টামের কারণে এখন মূলত আপনার সবকিছু দেখা যাচ্ছে মানে ডিজাস্টার হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে এইএস এটা হচ্ছে আপনার সিমেট্রিকের জন্য সব থেকে মোস্ট ইউজফুল এবং সব থেকে ভালো। এর পাশাপাশি আপনি আরো কিছু দেখবেন যে ব্লোফিশ, টুফিশ, তারপরে আইডিয়া, এগুলো হচ্ছে সব মানে পুরাতন যেগুলো সিমেট্রিক অ্যালগোরিদম ছিল, এই সিমেট্রিক অ্যালগোরিদম গুলো এটা। তাহলে এখন আমরা যদি অ্যাসিমেট্রিকের এটা দেখি, অ্যাসিমেট্রিক কি? অ্যাসিমেট্রিকে যেটা হয় যে এখানে আলাদা আলাদা কি থাকে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিকে সিমেট্রিকে যেমন একটা কি প্রাইভেট পাবলিক সেম, বাট অ্যাসিমেট্রিকে একটা থাকে প্রাইভেট কি আর একটা থাকে পাবলিক কি। এই প্রাইভেট কি আসলে ওনার ছাড়া এই প্রাইভেট কি আর কেউ জানে না, যিনি মালিক উনি ছাড়া এই কিটা আর কেউ জানবে না। আর পাবলিক কিটা, এই প্রাইভেট কির এগেনস্টে যে পাবলিক কিটা, এটা পাবলিকলি ডিসক্লোজ করা থাকে, সবাই এটাকে জানে, সবাই এটাকে, তারা মোটামুটি এটা জানে। এটা নিয়ম হলো, মনে করেন যে আমি অথবা গভর্নমেন্ট মনে করেন যে তার দেশের যত জনগণ আছে সবার জন্য একটা মেসেজ দিতে চাই, সবার জন্য একটা মেসেজ দিতে চাই। এখন তো ডিপ ফেক, তারপরে হচ্ছে আপনার ফেসবুক, আপনার এআই এর যে যুগ, সেখানে আসলে কোনটা রাইট কোনটা রং এইটাই তো কনফিউজড হয়ে যায় মানুষ, তাই না? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, ঠিক কথা বলছেন যে এখন এআই দিয়ে সবকিছু তো তৈরি করতেছে, এখন চিন্তা করতে হয় যে এটা কি জিনিস। এটা আসলে এটা ফেক কি কিনা। আপনি ফেক? আপনাকে একটা আমি ইয়ে বলি। আমি 30 তারিখে 30 তারিখে আমি যখন বাড়ি থেকে আসি, তখন আমাদের যে এক্সপ্রেস ওয়ে যেটা আছে, হাইওয়ে রোড যেটা, মাওয়া, এখানে আমি ড্রাইভ করছি। তো আমি তো জানি যে আসলে আমার গাড়ির স্পিড কত, ওখানে রোড স্পিড হচ্ছে 80। তো আমি 75 80 75 80 আমি এইভাবে আসতেছি, হঠাৎ করে আমার গাড়িটা পুলিশে আটকালো। পুলিশে আটকালো, এখন বলতেছে যে আপনার স্পিড ছিল 95। মানে না, আমি তো নিজে ড্রাইভ করতেছি। এখন সে বলতেছে যে না, আমাদের কাছে রেকর্ড আছে। এখন দেখেন, আমি যদি তার সাথে বেশি আর্গুমেন্টে যাই, এটা একটা ঝামেলা করবে। হুম। তো আমি তাকে বললাম যে ভাই আসলে আপনি মামলা দিলেও এখান থেকে দেন, আমি আসলে কাগজপত্র ইয়ে করেন না। তো বললো কত হুম। দেওয়া লাগবে, 2600 টাকা দেওয়া লাগবে। 2600 টাকা দিলাম, আমাকে কোনো কাগজপত্র দিল না। আমার কিন্তু রাইট যে আসলে আমি টাকা দিচ্ছি, আমার আমার ফাইন যেটা সেটা আমাকে দিবে না। সে একটা বিকাশ নাম্বার দিলে, আমি বিকাশ নাম্বারে তাকে পেমেন্ট করে দিলাম। বিকাশে কেন টাকা পেয়ে নিবে? না, কথা দেখেন এইটা আসলে। তারা তাদের একটা ইয়ে আছে, ইউপিএ সম্ভবত, ওখান থেকে ই করে। আমি বললাম ভাই এটা তো আমি তো টাকা দিলাম আপনাদের পেমেন্ট এখানে ইয়ে করলাম, কিন্তু আপনি আমার এটা যে মামলা আছে কিনা বা এটা উঠে গেছে কিনা আমি কিভাবে বুঝবো? বলছে না, আপনাকে কাগজপত্র দিচ্ছি যেহেতু আপনার মামলা নেই। এখন আপনি দেখেন, খুব মজার একটা ইন্টারেস্টিং, গতকালকে রাত্রে আমার একটা মেসেজ আসছে মোবাইলে। হুম। মোবাইলে মেসেজ আসছে যে আপনি মে মাসে আপনি ট্রাফিক রুল ভঙ্গ করছিলেন, আমাদের রাডারে আপনার এই ইনফরমেশন ধরা পড়ছে। তো আপনি জরিমানা দেন নাই, আপনি আজকের মধ্যে, আজকে যে 6 তারিখ, 6 তারিখের মধ্যে আপনাকে জরিমানাটা দিতে হবে। এবং জরিমানা দেওয়ার জন্য আপনি একটা লিংক দিছে, এই লিংকে ক্লিক করে এখান থেকে আপনি আপনার সব তথ্য আপনি দেখতে পারবেন। এখন স্বাভাবিকভাবে দেখেন, ঘটনাটা ঘটছে আসলে মে মাসে, এবং হুম। মেসেজটাও কিন্তু ই আসছে। এখন আমি এজ এ পাবলিক হিসেবে এটা কি আমার ট্রাস্টের মতো না, ট্রাস্ট করার মতো না? হুম। তা তো এখন আমি অবশ্যই। আমি এটা ট্রাস্ট, আসলে তো ঘটনা একই। তো আমি প্রথমে কি করলাম যে আমার বিআরটি এর যে সাইটটা আছে, আমি বিআরটি এর সাইটে যেয়ে আমি দেখলাম যে আসলে
আমার ওইখানে তো ইনফরমেশন থাকে, ওখানে কোনো মামলার ইনফরমেশন আছে কিনা। আমি দেখলাম না, আমার কোনো মামলার ইনফরমেশন নাই। ওকে ফাইন। এরপরে আমি তারা যে সাইটের লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা আমি একটু জাস্ট আমি গুগল করে দেখলাম যে এইটা আসলে কোনো মানে ভালো সাইট কিনা। তো সেখান থেকেও দেখলাম না যে সাইট ক্লিন দেখাচ্ছে, যে এখানে কোনো সাইট ইয়ে না। এরপরে আমি আমাদের এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করার জন্য যেমন ব্রেভ অথবা আদার্স যে ওয়েবসাইট গুলো, আমি ব্রেভ ওয়েবসাইটে একটু ঢুকলাম। ঢোকার পরে আমি এইটা লিঙ্কটা পেস্ট করে যখন আমি সার্চ দিলাম, তখন সে বলছে তুমি কন্টিনিউ করবা কিনা, এটা একটা ফিশিং লিঙ্ক। এটা একটা ফিশিং লিঙ্ক। আমি কিন্তু বুঝতে পারছি যে এটা অরিজিনালি ফিশিং লিঙ্ক, কারণ সে আমাকে ভাইয়া বলছে যে ভাইয়া হ্যাঁ, কোন সাইডে ঢুকে এই জিনিসটা চেক করা যায় বললেন? এইটা আপনি দেখবেন যে এমনি নর্মালি যদি এখানে হ্যাঁ, ব্রেড না কি যেন বললেন? না ব্রেভ না, যেমন আমি আপনাকে দেখাই, যেমন মনে করেন যে ওয়েবসাইট ওয়েবসাইট চেক আপ, হ্যাঁ, ওয়েবসাইট ভেরিফিকেশনের জন্য দেখতে পাবেন, চেক এনি ওয়েবসাইট ফর রেস্টুরেন্ট ফর ফ্রি। আপনি এইখানে ওই সাইটটা আপনি লিখলে, হ্যাঁ, এখানে আপনি সাইটটা লিখে দেওয়ার পরে যদি আপনি চেক করেন তো ওটা দেখা যায় এটা ইয়ে কিনা, যদি কেউ রিপোর্ট করে। আর ব্রেভ, যেটা ব্রেভেও ইয়ে করলে ওখান থেকেও কিন্তু ওরা দেখায় যে এটা আসলে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু কিনা। ব্রেড তো ওয়েবসাইট, আপনার একটা তো গুগলের মতো একটা হ্যাঁ, গুগলের ওয়েবসাইট না? মতোই, গুগলের হুম মতোই একটা ব্রাউজার। বাট ওরা হচ্ছে ওদের এতটুকু মানে ইয়ে আছে, ফ্যাসিলিটিস হুম আছে। হুম যেন আপনি দেখেন, নর্মালি আপনি মনে করেন যে আপনি কোথাও একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি যখন আপনার ইমেল দিচ্ছেন, যদি আপনার এই ইমেলের ক্রেডেনশিয়াল এটা যদি লিক হয়, তখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। ওরা কি বলে কি, যে এই তোমার এই ইমেলটা কম্প্রোমাইজ হয়েছে, সো এইটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওরা ওদের সাইটের সিকিউরিটির জন্য, বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে তো পারছি ভাইয়া। তো এই এখন দেখেন আমি মানে তারা যে ডেটটা ব্রেভ দিছে, ব্রেভ তো ওয়েব ওয়েব 3 ইউজ করে তাই না? হ্যাঁ, ওয়েব 3.0 এটা ইউজ করে। হুম হুম বুঝতে হ্যাঁ, পারছি। এটা নিয়ে কিছুদিন কাজ করছিলাম তো আমি, ওই জন্য আমি হ্যাঁ, জিজ্ঞেস ওই করলাম। ওই এইটার উপরেই কিন্তু ওই যে আমি আপনাকে বললাম না যে আমার একটা পাবলিকেশন যেটা আছে, হ্যাঁ, হুম ইকিওআইসি করে, হ্যাঁ, হুম হুম ইকিওআইসি ওইটার। ভবিষ্যতে তো আপনার ওয়েব 2 থেকে চেঞ্জ করে ওয়েব 3 তে যাবেই। ওয়েব ওয়েব আসলে এখন আর ওয়েব ইয়ে চলে না, বুঝছেন? হুম, ওয়েব এটা এখন আর চলে না। ওয়েব 2.0 এটা এখন ইয়ে না, কারণ এখানে তো মানে ডেটাটা ডেটাটা আসলে কেউ তো স্টোর করে রাখতে চায় না। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি ইয়ে করবো, হ্যাঁ। এই দেখেন হুম এইটা ছিল, হ্যাঁ, এনহ্যান্সিং ইকেওয়াইসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এইখানেই দেখেন এই যে ব্লকচেন ইন ওয়েব 3.0, হ্যাঁ, আমার এই পাবলিকেশনে এইটাই ছিল, এই যে ওয়েব 3.0। এটাতে আর একটু কাজ করা যায় না? এখন তো অনেক হ্যাঁ, কিছু চেঞ্জ হয়েছে। এটা তো ইয়ে করা যায়, এটাও, হ্যাঁ, এটা ইউজ করা যায়। তো এটা আচ্ছা, আপনি আপনি যখন এই কথাটা বললেন, এই যে কি বলে এটা, ডিজাস্টার বললেন, যে এই যে কোয়ান্টাম হ্যাঁ, কোয়ান্টামের উপরে কেন বললেন কথাটা আমি বুঝলাম না। কোয়ান্টাম কোনটা? ও এইটা কোয়ান্টাম হলো, কোয়ান্টাম সিকিউরিটির ক্ষেত্রে। এটা তো কোয়ান্টাম সিকিউরিটির ক্ষেত্রে ডিজাস্টার হবে এই কারণে, কারণ হলো মনে করেন যে আপনি আপনার সিস্টেমগুলো আমার সিস্টেমগুলো সব হচ্ছে ব্যাকডেটেড সিস্টেম। হুম তো যখন এইটা দিয়ে সিকিউরিটির ক্ষেত্রে আপনি আপনি ইউজ করছেন নর্মালটা, আর ওইটা ব্রেক করার জন্য কোয়ান্টাম ইয়ে করছে, তার মানে মুহূর্তের মধ্যে এটা ডিজাস্টার হয়ে যাবে না? হুম ও আচ্ছা, ও ব্রেক করতে পারবে তাই হ্যাঁ, বলতেছেন? মানে আপনি প্রোটেকশন দিচ্ছেন, মনে করেন যে একটা এমন একটা দেয়াল আপনি তৈরি করলেন, যে হুম দেয়ালটা হচ্ছে আপনার নর্মাল ইটের, সব দেয়ালগুলো ইটের পাথরের,
হুম। বাট ওদিকে ওরা যে বুলেটটা তৈরি করছে, বুলেটটা দেখা যাচ্ছে সীসা দিয়ে তৈরি। হুম। তাহলে তো আর আপনার কি এই দেয়াল টিকবে? এই দেয়াল টিকবে না। ওই জন্যই আমি এটা বলার চেষ্টা করছিলাম। তা ভবিষ্যতে যখন আপনি মনে করেন, এখন যেমন আমরা ফায়ারওয়াল ইউজ করতেছি কোম্পানি ডেটা ওয়েবসাইট গুলা সেভ করার জন্য, ট্রাফিক গুলা কন্ট্রোল করার জন্য, তো কোয়ান্টাম যখন অলরেডি অনেক জায়গায় ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, তো এখন আমাদেরকে কিভাবে চেঞ্জ করতে হবে নিজেদের সিকিউরিটি বাড়ানোর জন্য? না, চেঞ্জ করার জন্য দেখেন, এখন আপনি মনে করেন অনেক দেশ এখন আছে আপনার ক্রিপ্টোকারেন্সি ছাড়া পেমেন্টই নেয় না তারা, তাই না? হুম। তারা তো সিকিউরিটি রে করছে, ইভেন তারা বলছে যে আমরা আসলে ক্রিপ্টোকারেন্সি ছাড়া আমরা অন্য কোনো পেমেন্ট নিব না, অন্য কোনো মেথডে। তো এখন কি করতেছে, এখন আমি যদি পেমেন্ট দিই, আমার যদি ওই ওই সিস্টেম না থাকে, তখন আমি কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সি প্রোভাইড করে তাদের সাথে আমি কমিউনিকেট করতেছি, ভাই আমার এতটা কারেন্সি এটা প্রোভাইড করার দরকার, আমি তোমাকে ডলার দিয়ে দিচ্ছি বা আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এটা কনভার্ট করে তুমি আমার এই পেমেন্টটা করাই দাও। মাঝখান দিয়ে সে কিন্তু প্রফিট পাচ্ছে, তাই না? তো আমাদের সিস্টেম গুলো আপডেট করার জন্য কিন্তু এইটা টাইম টু টাইম ওয়ান বাই ওয়ান আমাদের নিজেদেরকে আপডেট করে ফেলতে হবে। আমরা তো যখন এটা ম্যানুয়াল, এটা তো তাহলে একটা বিরাট মার্কেট গ্যাপ আছে আমাদের। হ্যাঁ ভাই এটা, এই যে আমরা যে ব্লক চেইন টেকনোলজি নিয়ে কাজটা করছিলাম, আসলে কি মানে সব থেকে মেন বিষয় হলো যে আমরা তো বাংলাদেশে এগুলোরে ওইভাবে গুরুত্ব দিতে পারতেছি না। আপনি যদি হুম। ক্রিপ্টোকারেন্সি নিয়ে বাংলাদেশে ট্রানজাকশন করেন, আপনাকে অ্যারেস্ট করবে। আরে সেই ইন্টারন্যাশনালি এইটা মোর অ্যাকসেপ্টেড একটা জিনিস, অথচ এইটা হচ্ছে আমাদের রেগুলেটরি বডি, আমাদের গভর্নমেন্ট, হ্যাঁ, বিভিন্ন আহ, সংস্থা আসলে এটা আমাদের অফ রাখছে। বাট এইটাই ওয়ার্ল্ডে চলতেছে। এই যে ই কেওয়াইসির অথবা এই যে ব্লক চেইন টেকনোলজির এইগুলো যে 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 পরিমাণ ফ্যাসিলিটিস, এটা আসলে আমি কি দেখাইছিলাম যে ই হুম। কেওয়াইসির মাধ্যমে আপনি দেখেন না আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম টাইপে ফ্রডের যে ইনফরমেশনটা আসে কোন জায়গা থেকে আসে, সব ফ্রড আসতেছে কিন্তু আমার এই যে এনআইডি ভেরিফিকেশনের এখান থেকে। এত এনআইডি, এইটা লিক হয়েছে, এই ডেটা লিক হয়েছে, এইটা লিক হয়েছে, এইটা। এখন আসলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো তো কাজ করে না। সামথিং ইউ নো সামথিং ইউ হ্যাভ, এটা কাজ করে না। অরিজিনালি যদি আপনি সিকিউরিটি এনশিওর করতে চান, তাহলে আপনাকে করতে সামথিং ইউ আর, তার মানে আপনার বায়োমেট্রিক এই জিনিসগুলো। এখন আপনি বলেন তো, আপনি ন্যাশনাল যে ডেটাবেজ আমাদের আছে ন্যাশনাল আইডির, এইখানে আসলে আমার যে ফিঙ্গারপ্রিন্ট, আমার যে আইরিশ, এগুলো কি আসলে কার্যকর কাজের? এগুলো এগুলো তো কাজের না, কার্যকর না, এগুলো কাজ করবে না। এগুলো তো সেইভাবে আপনি কালেক্ট করতে পারেন নাই। আর এটা তো অনেক আগের ইনফরমেশন, এটা অনেক আগের ইনফরমেশন। আপনি একটা জবের অ্যাপ্লিকেশনের জন্য বলতেছেন যে আপনার রিসেন্ট ছবি আপনাকে দিতে হবে, বাট আপনি আপনার এনআইডি তে সেই একবার যখন আপনি এমপ্লয় হয়েছেন, আপনি নাগরিকত্ব নিছেন বা আপনি যখন এনআইডি কার্ড আপনার হয়েছে, সেই সময় আপনি এটা ইউজ করছেন, তাহলে ওই ছবি এই ছবি কি এক? ওই রেটিনা, ওই আইরিশ, এই ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কি মিলবে? ডেফিনেটলি মিলবে না। তো আপনি এই এমন একটা সিস্টেম আমরা তো এখানে প্রপোজাল দিছিলাম, যেটা আসলে ইকিউআইসির জন্য, এটা আসলে আপনার ডিস্ট্রিবিউটেড একটা জায়গা থেকে আপনি এইটা আহ, এইগুলো আপনি নিতে পারবেন। যেমন আসলে ব্লক চেনের আর অন্যদের পার্থক্য কিন্তু এইটাই, যেমন এখন আমরা তো চিন্তা করি সেন্ট্রালাইজড, বাট ব্লক চেন চিন্তা করে এটা ডিসেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম। হ্যাঁ, তো ওই জিনিসগুলোই মূলত আমরা এই করছি, এবং এগুলোও কিন্তু আসলে আমার এই জায়গাগুলোর সাথে রিলেভেন্ট। হ্যাঁ, ব্লক চেইনেও আপনারা যে ডিস্ট্রিবিউটেড যে সিস্টেমটা ইউজ করতেছে, এটাও আবার চেঞ্জ হচ্ছে খুব দ্রুত। চেঞ্জ তো হবে, এটাই স্বাভাবিক, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে যত। যেমন আপনি দেখেন, আমরা এই যে একটু আগে পড়লাম না বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফিক যেগুলো, আমরা পড়লাম না যে এখানে এইএস, তারপর ডিএস, ডিইএস অথবা 3 ডিএস, এইগুলো তো পার্থক্য আছে। প্রথম যেমন ডিএস আসছিল, ওর কিছু ভালনারেবিলিটি ছিল। ওর ডিইএস এর মানে কি লেন্থ কত ছিল, 56 বিট। তো এইটা আসলে সহজে এটা ব্রেক করা যাইতো, এবং এটা অবসোলেট হয়ে গেছে। পরে কি করছে,
3DS আসছে, ট্রিপল ডিএস যেটা, এটা কিন্তু এই ডিএস থেকে এইটা আরো বেশি শক্তিশালী, মোর সিকিউর এটা। বাট এটা আবার তুলনামূলক একটু স্লো। এবং এখন বর্তমান কারেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন চলে আসছে আপনার এইএস, এই এইএস এর কি সাইজ কিন্তু আপনার আলাদা, সেটা 128, 192 অথবা 256। ঠিক একইভাবে আপনি যখন আমরা এই ব্লকচেন নিয়ে আমরা কথা বলতেছি, তখন ব্লকচেনের তো এরকম অনেকগুলোই আসছে। ব্লকচেন ডেভেলপ করে যেগুলো, যেমন মনে করেন আমরা একটা প্রোগ্রাম যেরকম কোডিং করি, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকে না, পিএইচপি, তারপরে এই দেখা যাচ্ছে আপনার যেটা বিভিন্ন ফ্রেমওয়ার্ক, যেটা মাইক্রোসফটের ডট নেট ফ্রেমওয়ার্ক, এক একটা কিন্তু এক এক রকম, তাই না? তো ঠিক একইভাবে এই ব্লকচেনের জন্য ডেভেলপের জন্য যে সিস্টেমগুলো আসছে সেগুলোতেও কিন্তু অনেক ধরনের দুর্বলতা আছে। ওইটাকে মিটিগেট করার জন্যই কিন্তু আপনার এই সিকিউরিটিটা এখানে আমরা করছিলাম, হ্যাঁ। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি মেনটেন করা যায় কিভাবে, সেই প্রাইভেসির জন্য আমরা এই যে ওয়েব 3.0 যেটা, এটা কিছুটা এনশিওর করছিলাম। ওয়েব 2.0 কি হয়, যেমন আপনাকে বলতেছে যে এই কুকিজ আছে, এইগুলো আছে, তুমি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট না করলে আপনি কাজ করতে দিচ্ছেন আপনাকে। বাট ওয়েব 3.0 মেন সুবিধা হলো কি, যে আপনি আপনার যতটুকু ডেটা অ্যালাউ করবেন সে ততটুকু ডেটা নেবে, যতটুকু ডেটা অ্যালাউ করবেন ততটুকুই আপনি পেন। ওইটাই কিন্তু আসলে এই ব্রেভ এটা প্রোভাইড করে, যে ব্রেভ ওয়েবসাইট, আমরা যে ব্রেভ ইউজ করি না, এই ব্রেভ ওয়েবসাইটটা কিন্তু ওইটা এনশিওর করে যে আপনার আচ্ছা যতটুকু আচ্ছা। ডেটা আপনার প্রয়োজন ততটুকু ডেটা আপনাকে করবে। এখন এখন যখন বলতেছেন যতটুকু ডেটা, এটা বলতে আপনি আসলে একটু এলাবোরেট করে বলেন যে এলাও বলতে মনে করেন যে আপনি সে আপনার ওখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যেমন আমরা ওই যে করি না মোবাইলে, মনে করেন যে মাঝে মাঝে চাই না যে আপনার ফটোগুলো এটা ফুল অ্যাক্সেস চাই, অথবা আর একটা অপশন থাকে যে না, আপনি যতটুকু অ্যালাউ করবেন ততটুকু সে অ্যাক্সেস করতে পারবে। লিমিটেড লিমিটেড হ্যাঁ, যে কথাটা লিমিটেড। বলেন। ওই হুম। লিমিট করে দেওয়াটাই এইটাই করে হচ্ছে এই ব্রেভ ওয়েবসাইট বা ব্রেভ এই ধরনের ব্রাউজার গুলো। এই জন্য তো কিন্তু আমরা আমাদের এটা এটা যেটা ইমপ্লিমেন্ট করছে ব্রেভ, মনে করেন আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে, ওয়েবসাইট গুলোতে যেগুলোর মাধ্যমে ট্রানজেকশন হচ্ছে, যে কোনো ট্রানজেকশনই হোক, এটা মানি ফাইন্যান্সিয়ালি হোক আর নন ফাইন্যান্সিয়ালি হোক, তা আমরা তো নর্মালি আপনার ফ্রন্ট এন্ডে এই সিকিউরিটিটা এনশিওর করি হ্যাঁ, যে এতটুক ডাটা, যে ডেটা সাইজ দিয়ে দেয়, বিট সাইজ দিয়ে দেয় যে এত বিট ডাটা ম্যাক্সিমাম ঢুকতে পারবে, তারপরে আর যাবে না। তো এটা তো যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অবশ্যই দুইটার আছে, কিন্তু প্রাইভেসির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, আপনি যত ডেটা আপনি কম কালেক্ট করবেন তত কিন্তু আপনি প্রাইভেসির জায়গা থেকে আপনি সিকিউর থাকবেন, মানে আপনি মানে সেফ থাকবেন। যত কম ডেটা কালেক্ট করা যায় তত আপনি সেফ সাইডে থাকবেন। বুঝতে পারছেন? জি, তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, এইগুলোই কিন্তু, এই জিনিসগুলোই আসলে আমাদের ডিসকাশনে, এই যে আমরা ডিসকাশন করতেছি, আমরা করতেছি আসলে ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি অথবা কনফিডেন্সিয়ালিটি, এগুলো তো আসলে আমরা জানি, এগুলো ডেফিনেশন কি, এটা অপোজিশন কি, ইচ এন্ড এভরিথিং ইজ নোন টু আস। বাট আসলে আপনাকে দেখতে হবে যে এক্সামের জন্য আসলে আমার মানে কোন লেভেলের জিনিসগুলো আমার প্রয়োজন। তাহলে পাবলিক কিটা মূলত এই কিটা সবার সাথে শেয়ার করা হয়, আর প্রাইভেট কিটা এটা একটা সিক্রেট অবস্থায় শুধুমাত্র ওনার যিনি, উনি শুধুমাত্র এই ডেটাটা ওনারটা উনি জানতে পারেন। এবং এই যে আমরা পাবলিক কি প্রাইভেট কি, হ্যাঁ, পিকিআই যেটা, এইখানে আমরা কি করি অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে, যেন আমরা আরএসএ অ্যালগোরিদম ইউজ করি। আপনাকে কি দেখবেন আরএসএ অ্যালগোরিদমের, এটা মোস্ট কমনলি ইউজ হয়। আরএসএ অ্যালগোরিদম কি কি প্রোভাইড করে সেটা আপনাকে জানতে হবে। যেমন এখানে এনক্রিপশন, ডিজিটাল সিগনেচার, তারপর কি এক্সচেঞ্জ,
এইগুলো মূলত আরএসএ প্রোভাইড করে। আপনি ডিটেলস আমার যে লেকচারটা আছে ওই জায়গাটাই ওইগুলো দেখবেন বইগুলোতে। হ্যাঁ, এই মেন পয়েন্টগুলো আপনি জিস্ট পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নেবেন। তারপরে দেখবেন যে অ্যাসিমেট্রিকের জন্য আরএসএ, তারপর এই যে ডিফাই হেলম্যান যেটা, এটাও কিন্তু এই যে কি এক্সচেঞ্জ, হ্যাঁ, সিকিউর কি এক্সচেঞ্জ, এই সুবিধাটা সে প্রোভাইড করে। বাট ডেফিল হেলম্যান কখনো আপনাকে এনক্রিপশনটা প্রোভাইড করে না। ডেফিল হেলম্যান কি, সিকিউর কি এক্সচেঞ্জ প্রোভাইড করে। আপনি দুইটা জিনিস নোট নিবেন সব সময় যখন পড়বেন মেন টেক্সটটা, এটা কি করে, কি প্রোভাইড করে, কি প্রোভাইড করে না, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, এটার লিমিটেশন কি, এটার লিমিটেশনটা কোনটা দিয়ে এটা লিমিটেশনটা ওভারকাম করা যাচ্ছে। আর এই যে এলগামেল যেটা আছে এনক্রিপশন এবং সিগনেচারের জন্য এটা ব্যবহার করা হয়। আর এইখানে একটা, এই যে আমি বলছিলাম যে ইলেকট্রিক কার্ভ যেটা, হ্যাঁ, এটা কিন্তু খুব স্ট্রং একটা অ্যালগোরিদম, খুবই স্ট্রং। এটা বলে ইলেকট্রিক কার্ভ ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, ইসিসি। এটা এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা সিকিউরিটি লেভেলটা ভালো, আর এইখানে কি এর লেন্থটা ছোট হয়, কি এর লেন্থটা ছোট হয় এবং প্রসেসিং পাওয়ারটা কম হয়। এখন আমরা তো একটা জায়গায় বলছিলাম যে কি এর লেন্থ যত বড় সিকিউরিটি তত প্রোভাইড করে, বাট এটা একটা স্পেশাল একটা ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম অ্যালগোরিদম, যেখানে এটা আপনি ছোট কি ইউজ করতেছেন, স্মলার কি ইউজ করতেছেন, বাট আপনার বড় ধরনের কি ইউজ করলে যে সিকিউরিটি প্রোভাইড করে সিমিলার টাইপের সিকিউরিটিটা এটা প্রোভাইড করে। ছোট ছোট ডিভাইস গুলোতে মূলত ইসিসি ইউজ করা হয়, যেমন মোবাইল ডিভাইস যেগুলো আছে অথবা ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেগুলো, এগুলোতে এটা প্রোভাইড করে। তাহলে যদি আপনার এক্সামে এরকম আসে যে স্মলেস্ট কি ইউজ করা হচ্ছে বাট এটা স্ট্রংগেস্ট সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে, তাহলে এইটা কোনটা হবে, এটা ইসিসি, এটা হবে ইসিসি। এবং আপনি ওই যে পার্থক্য যেগুলো দেওয়া আছে সিমেট্রিক অ্যাসিমেট্রিক, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন, যেমন আপনি বলেন তো বাল্ক ডেটা আপনি এনক্রিপশন করবেন, তাহলে কোনটা ভালো, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক। এক্স্যাক্টলি সিমেট্রিক। আপনি বলেন তো যে ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে কি, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? ডিজিটাল সিগনেচার, প্রোভাইড করবেন। হ্যাঁ, প্রোভাইড করে কোনটার মাধ্যমে, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? অবশ্যই অ্যাসিমেট্রিক, কারণ সিমেট্রিক অ্যাসিমেট্রিক হওয়া উচিত। মানেই তো প্রাইভেট কি এবং পাবলিক কি। হুম। হ্যাঁ, আবার সিমেট্রিক কি অনেক ফাস্টার, অ্যাসিমেট্রিক কিন্তু এত বেশি ফাস্টার না। না, হ্যাঁ, মানে আপনার হচ্ছে ডাটা যখন আপনার হচ্ছে আপনি স্টোরেজ করতেছেন, যখন ডাটাটা সামটাইমস আপনার লাগবে, নট এভরিডে, সেই ক্ষেত্রে এইটা আমার মনে হয় সিমেট্রিকটা ইজি। এবং মনে মানে রাখবেন আর্কাইভ 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 করে। করি আমরা ডাটা আর এই কি। যে আর্কাইভের কথা বললেন না, এখন দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিমেট্রিক ডেটা এনক্রিপ্ট করে, সিমেট্রিক ডেটা এনক্রিপ্ট করে, এটার জন্য এটা পারফেক্ট। আর জি। অ্যাসিমেট্রিক কিটাকে এক্সচেঞ্জ করে। হুম। অ্যাসিমেট্রিক এক্সচেঞ্জ কিজ, আর সিমেট্রিক এনক্রিপ্ট ডেটা, এই দুইটাও আমরা একটু মনে রাখি। এরপরে দেখেন এই যে ক্রিপ্টোগ্রাফিক, আমরা যে লাইফ সাইকেলের কথা বলতেছে, ক্রিপ্টোগ্রাফিক লাইফ সাইকেল, কি অ্যালগরিদম সিলেকশন, ক্রিপ্টোগ্রাফিক লাইফ সাইকেলে এটা সিআইএসএসপি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এখানে কি হয়, এর মেন কারণ হলো ক্রিপ্টোগ্রাফিক একটা কি তৈরি করে, এবং যে কি গুলো তৈরি করা হয় এগুলো খুব সিকিউরলি এটা শেয়ার করা হয়। আপনি একটা প্রাইভেট কি নিবেন, এই কিটা একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে আপনাকে এটা শেয়ার করবে, এবং আপনাকে যে কিটা দিচ্ছে এই কিটা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, আনঅথরাইজ কেউ যেন না দেখতে পারে, কারণ এটা তো প্রাইভেট কি, এটা আপনি ছাড়া আর কেউ জানবেন। এটার জন্য আমরা হার্ডওয়্যার বেস যে এইচএসএম যেটা, ওইটা আমরা ইউজ করতে পারি, অথবা টিপিএম ইউজ করতে পারি।
এই সিস্টেম বা টিপিএম এর মাধ্যমে আমরা এটাকে আমরা মানে চেক করতে পারি, এটা আমরা সেভ রাখতে পারি। আচ্ছা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই কিটা কোনো কারণে হয়তো লিক হয়ে গেল। লিক বলতে কি, আমি একজন এমপ্লয়কে এই কিটা দিছিলাম, ও আমার এই কাজের জন্যই অ্যাসাইন করা ছিল, এখন ও চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে দিলেও তো কি বা পাসওয়ার্ডটা তো ওর মুখস্থ, তাই না? তাহলে এই সময় হুম। কি করতে হয়, এই সময় আমি কিটাকে আমি রিভোক করে নেই। হ্যাঁ। আমরা হ্যাঁ কি রিভোকেশনটা আমরা করি, বা নতুন করে আমরা এটা আমরা আবার এটা মানে তৈরি করাই নেই। আমরা ইন্টিগ্রিটি চেক গুলো করার জন্য আমরা যেমন বিভিন্ন হ্যাশিং অ্যালগোরিদম গুলো ইউজ করি। তাহলে হ্যাশিং অ্যালগোরিদম গুলো আপনি দেখবেন, যেমন MD5, SHA-1, SHA-256, SHA-3। হ্যাঁ, তাহলে হ্যাশিং এর মেন কনসেপ্টটা হলো এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেট, ওয়ান ওয়ে এর জন্য, এবং হ্যাশিং এর ফিক্সড লেন্থ। বাট অন্যগুলোর জন্য কিন্তু আপনার লেন্থ ফিক্সড থাকে না, কিন্তু হ্যাশিং এর জন্য লেন্থটা ফিক্সড থাকে। হ্যাঁ, আর লাস্টে নন রিপুডিয়েশন যেটা, হ্যাঁ, এটা এটা এনশিওর করে যে আপনি কখনো বলতে পারবেন না, ভাই আমি এটা সাইন করি না, আই নেভার সাইন্ড ইট। হ্যাঁ, আমি এটা আপনাকে পাঠাইনি, এটা অস্বীকার করা যাবে না। কারণ কি, কারণ হলো আপনি সাইন করে পাঠাইছেন, সো এটা হচ্ছে আপনি আপনার লাইবিলিটি, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে এইটা আর কি, আপনি এগুলো একটু দেখবেন, এক্সামের জন্য কিছু দেখবেন, যেমন রিস্ক বেস আনসার যেগুলো আছে বা বিজনেস ওরিয়েন্টেড আনসার, এইগুলোর প্রতি একটু করবেন। টেকনিক্যালি যে আনসার যেগুলো বা টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন ডিটেলস রিলেটেড, এইগুলো আসলে আপনার এত ইম্পর্টেন্ট না। আর যত পারেন এখান থেকে একটু সিমিলার টাইপের কোশ্চেন গুলো আপনি মুখস্থ রাখবেন। তাহলে আমরা যদি সামারাইজ করি, আমরা কি কি দেখলাম, যেমন কনফিডেন্সিয়ালিটি, এটা এনক্রিপশন এর জন্য ব্যবহার করা হয়। ইন্টিগ্রিটি চেক করার জন্য আমরা হ্যাশিং করি। অথেন্টিকেশনটা আসলে এই যে ডিজিটাল সার্টিফিকেট, হ্যাঁ, ডিজিটাল সিগনেচার নন রেপুডিয়েশন এনশিওর করতেছে। বাল্ক এনক্রিপশনের জন্য আমরা এইএস টা ইউজ করি, সিমেট্রিক। আর কি এক্সচেঞ্জের জন্য ডেফিয়েল হেলম্যান। তারপর আমরা যে মডার্ন সিমেট্রিক স্ট্যান্ডার্ডের জন্য এইএস যেটা বলতেছি, এইএসটা সব থেকে বেস্ট হলো এইএস। তো এইগুলো মূলত আমরা একটু দেখলাম আর কি, এইগুলোই ডিটেলস লেভেলে যেটা আছে। হ্যাঁ, আমার যে রেকর্ডিং যেগুলো আছে, রেকর্ডিংটা একটু শুনে নিবেন আর, আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? ঠিক আছে। ঠিক আছে আরিফ ভাই, তাহলে আমরা আমাদের স্টাডি এ পর্যন্ত রাখি। এরপরে আমরা ডিসকাশনটা করি আমাদের পাবলিকেশনটা নিয়ে। হ্যাঁ। জি, শিওর।